তোমার তরঙ্গ তত্ত্ব, তারপর হলো তড়িৎচুম্বকীয় তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব। এই চারটা তত্ত্ব লিখে রাখো কে কখন দিছে। কণাতত্ত্ব হলো কে দিছে, কণাতত্ত্ব দিছে নিউটন। কে কোনটা দিছে একটু খেয়াল রাখো, নিউটন। তরঙ্গ তত্ত্ব কে দিছেন, হাইগেন্স। এটা সালটা একটু খেয়াল রাখবো, হাইগেন্সের সালটা 1678 সাল। তড়িৎচুম্বকীয় তত্ত্ব কে দিছেন, ম্যাক্সওয়েল। আর কোয়ান্টাম তত্ত্ব দিছেন ম্যাক্স প্লাঙ্ক। এই ম্যাক্সওয়েল এবং ম্যাক্স প্লাঙ্কের মধ্যে পরীক্ষায় যাতে ঝামেলা না লাগে। ম্যাক্স প্লাঙ্ক দিয়েছে 1900 সালে, ম্যাক্সওয়েল দিছে ম্যাক্সওয়েলের সালটা শিখলে শিখতে পারো, না শিখলেও সমস্যা নেই, 1860 সাল। তো দেখো এই চারটা সাল, এই চারটা তোমার তথ্য কে কোনটা দিছে এটা মনে রাখবা। এখন কোনটা দিয়ে কি ব্যাখ্যা করা যায় সেটা জেনে আসি। প্রথমে আসি আমরা, সবকিছুই ব্যাখ্যা করা যায়, কিন্তু সমবর্তন এবং ফটো তড়িৎ ক্রিয়া এই দুইটাই ব্যাখ্যা করা যায় না, সেটা হলো তরঙ্গ তত্ত্ব। কণাতত্ত্ব দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যাইত না, ওটা ভুল দেওয়া আছে, ওটা ম্যাক্স প্লাঙ্ক। আমি যেটা বলছি এটাই খেয়াল রাখবা। কোয়ান্টাম তত্ত্ব সারা জীবন ম্যাক্স প্লাঙ্ক পড়ে আসছো। কোয়ান্টাম তত্ত্বকে সম্প্রসারিত করেন কে, তখন হলো আইনস্টাইন দিবা। বুঝছো? যদি বলে কোয়ান্টাম তত্ত্বকে সম্প্রসারিত করেন কে, তখন হলো আইনস্টাইন দিবা। আর কোয়ান্টাম তথ্য আবিষ্কার করেন ম্যাক্স প্লাঙ্ক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো এই যে তরঙ্গ তথ্য, এটা দিয়ে সবকিছু ব্যাখ্যা করা গেলেও, প্রতিফলন প্রতিসরণ ব্যাখ্যা করা গেলেও, ব্যাখ্যা করা যেটা যেত না সেটা হলো সমাবর্তন এবং ফটোতড়িৎ ক্রিয়া কি করা যায় না, ব্যাখ্যা করা যায় না। এই সমাবর্তন এবং ফটোতড়িৎ ক্রিয়ার মধ্যে শুধু সমাবর্তনকে ব্যাখ্যা করা যায়, শুধু সমাবর্তন ব্যাখ্যা করা যায় তড়িৎচুম্বকীয় তথ্য দিয়ে। তড়িৎচুম্বকীয় তত্ত্বের সীমাবদ্ধতা হলো কি, তাকে দিয়ে আবার কি করা যেত না, ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যেত না। এই দুইটাই ব্যাখ্যা করা গেছে, সমাবর্তন এবং ফটোতড়িৎ ক্রিয়া দুইটাই ব্যাখ্যা করা যায় যে যেই থিওরির সাহায্যে, সেটা হলো কোয়ান্টাম থিওরি। তাহলে খেয়াল রাখবা, সমাবর্তন এবং ফটোতড়িৎ ক্রিয়া দুইটাই ব্যাখ্যা করা যায় কোয়ান্টাম থিওরির সাহায্যে। সমাবর্তন ব্যাখ্যা করা যায় কিন্তু ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায় না তড়িৎচুম্বকীয় থিওরির সাহায্যে। এবং দুইটাই, সমাবর্তন এবং ফটোতড়িৎ ক্রিয়া কোনোটাই ব্যাখ্যা করা যায় না, সেটা হলো তরঙ্গ তথ্যের মাধ্যমে। এই তিনটা কথা খেয়াল রাখবা। পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টরের সমীকরণ এবং একক, এই দুইটা জিনিস লাগবে। পয়েন্টিং ভেক্টরের সমীকরণ কি, পয়েন্টিং ভেক্টরের সমীকরণ হলো এটা হলো পয়েন্টিং ভেক্টরের সমীকরণ। এখন পয়েন্টিং ভেক্টর থেকে সমীকরণ যতটা না জরুরি, তার চেয়ে বেশি জরুরি হলো তার একক। একক খুব ভালো করে মনে রাখবা, পয়েন্টিং ভেক্টরের এককটা খুব ভালো করে মনে রাখবা। পয়েন্টিং ভেক্টরের একক হলো ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার। এখন আসি আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে ব্যাখ্যায়। তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্বের বৈশিষ্ট্য কি কি। এখন তড়িৎচুম্বকীয় তরঙ্গের উৎসটা হলো তার যে চার্জ থেকে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্যে প্রথমে দেখো, এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো, এটার উৎসটা হলো কোত্থেকে, এটার উৎস হলো তোমার তড়িৎ চার্জ থেকে। এটার উৎস কি, তড়িৎ চার্জ। এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি ধরনের তরঙ্গ, আর তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গ আর তরঙ্গ, আর তরঙ্গ মানে হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ আর তরঙ্গ যেগুলা, খেয়াল রাখবা, এরা হলো, এদের মধ্যে যখন মাধ্যমের কণা এবং তরঙ্গের কণার মধ্যবর্তী কোণ আমরা কত পেয়ে থাকি, 90 ডিগ্রি। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হবে, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তার মানে শূন্য মাধ্যমে তাদের ব্যাগ হলো সবচেয়ে বেশি হবে। শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ব্যাগ আর আলোর ব্যাগ সমান, এবং মানটা কত, 3 × 10⁸
মিটার পার সেকেন্ড। তড়িৎচুম্বকীয় তরঙ্গের ভরবেগও আছে, শক্তিও আছে। ভরবেগ এবং গতিশক্তি দুইটাই আছে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে, E সমানুপাতিক 1/r²। তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেহেতু চার্জ নাই, এটা একটা তরঙ্গ, তো এটা হলো তোমার এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোনো বিক্ষেপণ হয় না। তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো কি হয় না, বিক্ষেপণ হয় না। তাহলে বিক্ষেপণ হয় না, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো কি হয় না, বিক্ষেপণ হয় না। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক পরিসর কত? 10⁻14 থেকে 10⁻23 হার্জ। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্যগুলা খুবই খুবই দরকারি, এটা বোঝা যাচ্ছে। কারণ একটা চেয়ে একটা ইম্পর্টেন্ট লাইন, যে এটা কি ধরনের তরঙ্গ, আর তরঙ্গ, মাধ্যমের প্রয়োজন হয় না, শূন্য মাধ্যমে ব্যাগ কত, এদের তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত, ভরবেগ আছে নাকি, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে কিনা, বিক্ষেপণ হয় কিনা, এবং তার কম্পাঙ্ক পরিসর কতটুকু। বিভিন্ন ভাবে এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে। আমি তো এখান থেকে প্রায় 8-10টা কোয়েশনের চান্স আছে কিন্তু, তাই না? তার মানে এই বৈশিষ্ট্যটা ভালো করে খেয়াল রাখতে হবে। স্টার চিহ্ন দিয়ে রাখো কয়েকটা। এখন আসি আমরা তরঙ্গমুখ। তরঙ্গমুখ মানে কি? একটা যদি পুকুরে ঢিল মারা হয়, পুকুরে ঢিল মারলে দেখবা এরকম পানির এরকম গোল গোল চাকতি হয়ে পানিটা দূরে সরে যাচ্ছে মনে হচ্ছে, তাই না? এরকম মনে হয় না তোমাদের কাছে? এই গোল গোল চাকতিগুলাকে বলা হয় কি? তরঙ্গমুখ। তো তরঙ্গমুখ দুই ধরনের আছে, একটা হলো গোলীয় তরঙ্গমুখ, আরেকটা হলো সমতল তরঙ্গমুখ। তাহলে তরঙ্গমুখ কয় ধরনের আছে? দুই ধরনের আছে, গোলীয় তরঙ্গমুখ এবং সমতল তরঙ্গমুখ। এখানে খেয়াল রাখো, প্রথম যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে সেটা হলো মুখ্য তরঙ্গ। আর এখানে খেয়াল করো, অন্যান্য যে তরঙ্গগুলো আছে এগুলো হলো গৌণ তরঙ্গ। এগুলো হলো কি? গৌণ তরঙ্গ। তাহলে মনে রাখবা, গৌণ তরঙ্গগুলা মুখ্য তরঙ্গে যে ব্যাগ থাকে, গৌণ তরঙ্গগুলোতেও ব্যাগ হলো কি? সেম। অর্থাৎ মুখ্য তরঙ্গ এবং গৌণ তরঙ্গের মধ্যে কোনো কি থাকে না, ব্যাগের পার্থক্য থাকে না। মুখ্য তরঙ্গ যে বেগে গতিশীল হয়, গৌণ তরঙ্গ সেই বেগে গতিশীল হতে থাকে। এবার দেখো, মুখ্য তরঙ্গের কোনো বিন্দুতে সরণ, ত্বরণ, ব্যাগ এগুলো যদি হিসাব করা হয়, এবং গৌণ তরঙ্গের কোনো বিন্দুতে সরণ, ত্বরণ, ব্যাগ যদি হিসাব করা হয়, দুই বিন্দুতে দেখা যাবে তাদের সরণ, ত্বরণ, ব্যাগের মান কি? সমান। সমান মানে কি? দশা। কোনো বিন্দুতে কোনো কণার সরণ, ত্বরণ, ব্যাগ এইসব জিনিস যদি হিসাব করা হয় সেটাকে বলা হয় কি? দশা। তাহলে এই মুখ্য তরঙ্গ এবং গৌণ তরঙ্গের এই দুই বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত? যেহেতু দুইটাই সেম, তাহলে দশা পার্থক্য কত? 0। দশা পার্থক্য কত? 0। দশা যেহেতু সমান, তাহলে পার্থক্য কি হবে? 0 হবে। তাহলে তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দুতে দশা পার্থক্য কত হবে বলতো? দশা পার্থক্য হবে 0 তরঙ্গমুখের। ইভেন এই বিন্দুতেও তুমি হিসাব করো, প্রত্যেকটা বিন্দুতে হিসাব করো, তাহলে দেখবা কি? দশা পার্থক্য কি? 0। এখন আসি আমরা, এই তরঙ্গমুখ কয় ধরনের আছে? তরঙ্গমুখ দুই ধরনের আছে, একটা হলো গোলীয় তরঙ্গমুখ, আরেকটা হলো সমতল তরঙ্গমুখ। তাহলে তরঙ্গমুখ কয় ধরনের আছে? গোলীয় তরঙ্গমুখ এবং সমতল তরঙ্গমুখ। এই যে গোলীয় তরঙ্গমুখ এবং সমতল তরঙ্গমুখ, গোলীয় তরঙ্গমুখ কখন পাওয়া যায় আর সমতল তরঙ্গমুখ কখন পাওয়া যায়? এই তরঙ্গমুখ পাওয়ার জন্য আমরা অপবর্তন জিনিসটা একটু ব্যাখ্যা করি। অপবর্তন জিনিসটা কি বলতো? আলোক রশ্মি বেঁকে যাওয়ার ক্ষমতাকে বলা হয় আলোক রশ্মির অপবর্তন। সহজ ডেফিনেশন। এখন যদি কম দূরত্বের উৎস থেকে আগত আলোক রশ্মি বেঁকে যায়, তখন সেটাকে বলা হয়, কম দূরত্ব থেকে যখন ঘটে তখন সেটাকে বলা হয় কি? ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। তাহলে ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে খেয়াল রাখবা, ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে গোলীয় তরঙ্গমুখ পাওয়া যায়, এবং ফ্রনহফার অর্থাৎ উৎস যদি অসীম দূরত্বে থাকে বা উৎস থেকে অসীম দূরত্বে যদি অপবর্তন ঘটে,
তখন সেটাকে বলা হয় ফ্রনহফার শ্রেণীর অববর্তন। তাহলে শুধু দুইটা কথা খেয়াল রাখো, যে অল্প দূরত্বের অববর্তন হলো ফ্রেনেল শ্রেণীর অববর্তন, অসীম দূরত্বের অপবর্তন হলো ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। আমি সবসময় ফিজিক্স জিনিসটাকে ইজি করার চেষ্টা করি। যে কেন, তোমরা তো থিওরিটিক্যাল জিনিস পড়ো, বাস্তবিক জিনিসগুলো হলো আরো উঁচু ক্লাসে গেলে, আরো উপরে গেলে তখন তোমরা, এগুলো সবই আসলে ম্যাথমেটিক্যাল টার্ম। ফিজিক্স জিনিসটা কখনো থিওরিটিক্যালে কখনো ক্লিয়ার হয় না, কিন্তু আমাদের বই দেখবা সবই থিওরিটিক্যাল দেওয়া। ম্যাথ দিছে শুধু পরীক্ষায় পাশের জন্য, তোমার জ্ঞান অর্জনের জন্য কিন্তু ম্যাথ দেয় না এখানে। তো যাই হোক, আমরা এখন আপাতত জ্ঞান অর্জনের চেয়েও আমাদের পরীক্ষা ওরিয়েন্টেড পড়াশোনাটা করা জরুরি, কারণ এই পরীক্ষার ধাপটা পার হইতে পারলেই আমরা পরবর্তীতে যেটা আমাদের মেইন নলেজ সেটা অটোমেটিক্যালি অর্জন করতে পারবো। তো এই জন্য পরীক্ষা ওরিয়েন্টেড মানে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা এখন করবা। এখন নলেজ গেদার করার টাইম খুবই কম, যেহেতু তোমাদের সময় হাতে কম, তো এখন হলো এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করবা। যখন যেটা সময় আসে তখন সেই অনুযায়ী পড়াশোনা করবা। যেমন ইন্টারের ফার্স্ট ইয়ারে তুমি কোষের গঠন সম্পর্কিত অনেক কিছু পড়ার সুযোগ ছিল, কিন্তু তুমি তখন পড়ো নাই। কিন্তু এখন এসে মনে হচ্ছে, ইস, ভালো করে একটু ট্রান্সক্রিপশনটা একটু বুঝিত, ভালো করে একটু ট্রান্সলেশনটা একটু বুঝিত। এই যে একটু করে বুঝিত, এটা মানে হলো এটা তোমার সময় ছিল ফার্স্ট ইয়ারে, এটা তোমার এডমিশনের পরীক্ষার 1 মাস আগে না। কথাটা বুঝতে পারছো? তো দ্যাট মিনস তুমি ওখান থেকে শুধু এখন জানতে হবে কি, ট্রান্সলেশন আমার কি জানতে হবে, সেটা হলো এক্সাম ওরিয়েন্টেড, যে কোনটা পরীক্ষায় আসতে হবে, এটা হলো পরীক্ষায় আসবে, এটা হলো এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা। তো খেয়াল রাখবা কখন কোন ধরনের নলেজ গেইন করতে হয়, সেটার একটা নির্দিষ্ট টাইম থাকে। যদি মনে হয় আমি ট্রান্সক্রিপশন সম্পর্কে একটু জানতে চাই, অবশ্যই জানো, এডমিশন পরীক্ষা দাও, এরপরে বসে বসে 2-3 মাস সময় পাবা ভার্সিটিতে যাওয়ার আগে, তখন গবেষণা করি এগুলা নিয়ে। হ্যাঁ, তো আমি কি বুঝাচ্ছি, বুঝছো তো কথাটা? শুনছো আমার কথা কি বলছি? প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমে সেটা করতে হয়। এখন হলো এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা। তো এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা অবশ্যই করবা। তোমাদেরকে যেটা বলি, যে তোমরা কি করো, অনেকেই হলো যে না আমি একটু নলেজ গেইন করি, নলেজ গেইন করার যথেষ্ট টাইম থাকে, এক এক সময় এক একটা থাকে। এটা হলো তোমার বুঝতে হবে যে কোন সময় তুমি কি করবা। অনেকে দেখা যাচ্ছে রক্ত চ্যাপ্টারটা যেমন পড়তে দিছি, অনেকে এবার যে একটু দেখি যে ব্লাড সার্কুলেশন, হ্যাপাটিক পোর্টাল শিরাটা কি একটু খুঁজে বের করি, ওটা কি একটু খুঁজে বের করি। এই যে বের করাটা, তারপর দেখা যাচ্ছে সে 3 পৃষ্ঠা পড়তে পড়তে তার পুরা দিন শেষ। ঠিক আছে, এই নলেজ এখন গ্যাদার করার সময় না। এখন আমি ক্লাসে পড়াইছি এবং তুমি যেটা নলেজ এতদিন পড়াশোনা করে পাইছো সেটারে কম্বিনেশন করতে হবে তাড়াতাড়ি করে, অল্প সময়ের মধ্যে পড়ার জন্য। ঠিক আছে, তো এখন আসি আমরা ফ্রেনেল শ্রেণীর অবর্তন এবং ফ্রনহোফার শ্রেণীর অবর্তন। ফ্রেনেল শ্রেণীর অবর্তন ফ্রেনেল শ্রেণীর অবর্তন এবং ফ্রনহোফার শ্রেণীর অবর্তন, তাহলে কোনটা কতটুকু দূরত্বে ঘটে সেটা খেয়াল রাখবা। এখন আসি আমরা আলোর অপবর্তন, আলোর বেঁকে যাওয়াকে বলা হয় আলোর অপবর্তন। তো আলোর অপবর্তন অবর্তন জিনিসটা আমি একটু ক্লিয়ার করি। মনে রাখবা তরঙ্গ দৈর্ঘ্য যত বেড়ে যাবে অববর্তন তত বেড়ে যাবে। তাহলে বলতো অবর্তন তত বেড়ে যাবে। তাহলে বেনি আসহ কলা, আবারও ফিরে আসি আমরা, মজা দেখতেছি এটাতে, এটা তো দেখি খেলা না, দেখি এটা। বেনি আসহ কলা, তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়ে অবর্তন তত বাড়ে। তাহলে বলতো কোন বর্ণের লাইটের অবর্তন সবচেয়ে বেশি হবে, কোন বর্ণের আলোকের অবর্তন সবচেয়ে বেশি হবে, সেটা হলো লাল আলোকের। এখন এই যে অবর্তন, এই যে ফ্রেনেল শ্রেণীর অবর্তনটা তাহলে অল্প দূরত্বে ঘটে এবং তরঙ্গ মুখটা কেমন হবে, গোলকীয়, গোলীয় বা অনেক সময় সিলিন্ডারও থাকতে পারে। তাহলে আমরা পাশে লিখে রাখি যে সিলিন্ডার আকৃতির অবর্তনও কোথায় পাওয়া যায়, ফ্রেনেল শ্রেণীর অবর্তনে। এখন এই ফ্রেনেল শ্রেণীর অবর্তন পাওয়ার জন্য শর্ত হলো কি কি? শর্ত হলো 3টা: খাড়া ধার, তারপর হলো সরু তার, আরে কবিতা হয়ে যাচ্ছে দেখো, অল্প পরিসর ছিদ্র, আচ্ছা না শেষ পর্যন্ত হলো না, অল্প পরিসর ছিদ্র, খাড়াদার সরু তার, আর হলো অল্প পরিসর ছিদ্র হলো ফ্রেনেল শ্রেণীর অবর্তন ঘটে। এবার আসি ফ্রনহোফার শ্রেণীর অবর্তন। ফ্রনহোফার শ্রেণীর অবর্তনে তরঙ্গমুখ হবে সমতল এবং অবর্তনটা ঘটবে অসীম দূরত্বে। এবং এই অবর্তনের সময় ফ্রনহোফার শ্রেণীর অবর্তনে কি ধরনের লেন্স ব্যবহার করতে হয়, উত্তল লেন্স। কি ধরনের লেন্স ব্যবহার করতে হয়, উত্তল লেন্স। এই ফ্রনহোফার শ্রেণীর অবর্তনের ক্ষেত্রে তাত্ত্বিক বিশ্লেষণ সহজ,
গাণিতিক বিশ্লেষণের চেয়ে তাত্ত্বিক বিশ্লেষণ সহজ। এবং এটা ফ্রনহোফার শ্রেণীর অবর্তন পাওয়ার জন্য শর্ত কি কি? শর্ত হলো একক রেখাছিদ্র লাগবে, যেটাকে বলা হয় একচির। যুগ্ম রেখাছিদ্র লাগবে, যেটাকে বলা হয় দ্বিচির। আর হলো অবর্তন গ্রেটিং লাগবে। এই তিনটা ক্ষেত্রে তোমার কি হয়? এই তিনটা ক্ষেত্রে হলো সমতল গোলীয়মুখ সৃষ্টি হয়, সমতল তরঙ্গমুখ সৃষ্টি হয়। এটাকে বলা হয় ফ্রনহোফার শ্রেণীর অবর্তন। এখন এই অপবর্তনের ক্ষেত্রে আরেকটা সাথে সাথে একটা জিনিস আছে, সেটা হলো অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিং কয় প্রকার? অপবর্তন গ্রেটিং দুই প্রকার। একটা হলো, যা যা লিখে দিচ্ছি এগুলো আগে গিলে ফেলবা, সাথে বলছি এমসিকিউ সলভ করবা, তারপরে হলো তোমরা বইয়ের ভিতরে যে বক্স করা কালো কালো ঘরগুলা সেগুলা পড়বা। যেগুলা দেখবা বেশি বড় সেগুলোর দরকার নেই, এক লাইনে আনসার চলে আসতে পারে বা একটা ওয়ার্ডে আনসার চলে আসতে পারে, এই ধরনের বক্স গুলাতে স্টার চিহ্ন দিয়ে রাখবা। তবে কোনোটা মিস দেওয়া যাবে না, পড়তে হবে, বক্সগুলা পড়তে হবে। অপবর্তন গ্রেটিং দুই প্রকার। একটা হলো প্রতিফলন গ্রেটিং, একটা হলো সমতল গ্রেটিং। এই সমতল গ্রেটিং এর আরেক নাম কি? নিঃসরণ গ্রেটিং। আর তোমাদের মধ্যে যারা হলো ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ সাথে, তাদেরকে বলবো মেইন বইয়ে যাতে ফোকাস করো। হ্যাঁ, হাবিজাবি বইয়ে ফোকাস করার দরকার না। আর বিভিন্ন জন স্যারে দেখবা বিভিন্ন ভাবে পড়াচ্ছে, কেউ কঠিনটা পড়ায়, কেউ ইজিটা পড়ায়। তুমি আগে কোয়েশ্চেন দেখবা যে আসলে কি ধরনের কোয়েশ্চেন আছে। ধরো 15টা কোয়েশ্চেনের মধ্যে 10 থেকে 12টা তোমার বই থেকে আসতেছে, তাহলে তুমি কেন শুধু শুধু বাকি 3টার জন্য নিজের জীবন দিয়ে দিবা? ঠিক আছে, দেখবা তুমি বাকি 3টার জন্য ওই 10 থেকে 12টা হারাই ফেলতে পারো। সো এই জন্য যারা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ, তারা দেখবা আসলে কোন ধরনের কোয়েশ্চেনটা আসতেছে। ঠিক আছে, এই কাজটা করবা। আর বইয়ের এমসিকিউ, ম্যাথ এমসিকিউ যেগুলা বলছি 3-4 লাইনে শেষ হবে, সেগুলো সলভ করবা। যেগুলো হলো তোমার 6 লাইন, 7 লাইন, 10 লাইন হয়ে যাবে, সেগুলো তোমার মেডিকেল বা ভার্সিটি ডিইউ এদের জন্য না, এগুলো হলো ইঞ্জিনিয়ারিং এর জন্য, যেখানে তোমার থিওরিটিক্যাল লিখতে হবে। হয়তো ডিইউতে যদি থিওরিটিক্যালে আসতে আসতে পারে, কিন্তু এবার মনে হচ্ছে যে যেহেতু নাম্বার সংকুচিত করতেছে, তো কোয়েশ্চেন ওভাবেই দিবে। তোমাদের পরীক্ষাটার ডেটটা, একটা ডেট আর রেজাল্ট, এই দুইটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে যে কখন পরীক্ষাটা শুরু করবে এটা। এখন দেখো, এই অপবর্তন গ্রেটিং এর জন্য হীরকখণ্ড দিয়ে যদি দাগ কাটা হয় সেলুলোয়েড ফিল্মের উপর, তাহলে প্রতি সেন্টিমিটারে বলতো কতটি দাগ কাটা যায়? প্রায় 10,000 দাগ কাটা যায় হীরকখণ্ড দিয়ে। ঠিক আছে, আচ্ছা। এখন সেলুলয়েড ফিল্মের উপর যদি ঢালাই পদ্ধতিতে গ্রেটিং করা হয়, সেলুলয়েড ফিল্মের উপর ঢালাই পদ্ধতিতে গ্রেটিং করা হলে সেটাকে বলা হয় প্রতিলিপি গ্রেটিং। তাহলে প্রতিলিপি গ্রেটিং যেটা, সেটা কি? সেটা হলো সেলুলয়েড ফিল্মের উপর ঢালাই পদ্ধতিতে গ্রেটিং করাকে বলা হয় প্রতিলিপি গ্রেটিং। এগুলা আসার চান্স কম, তবে গ্রেটিং এর ব্যবহার আসার চান্স বেশি। গ্রেটিং এর ব্যবহার কি কি? গ্রেটিং এর ব্যবহার হলো তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে অপবর্তন কোণের পরিবর্তনের হার নির্ণয়ে ডি টিটা বাই ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে দেখো অবর্তন কোণের যে পরিবর্তনটা সেটা নির্ণয়। এবং 3 নাম্বার গ্রেটিং এর ব্যবহার হলো বর্ণালী সৃষ্টি। তাহলে গ্রেটিং এর ব্যবহার কি? 3টা, ল্যামডা নির্ণয়, তারপর হলো তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে কোণের পরিবর্তন নির্ণয়, আর একটা হলো বর্ণালী সৃষ্টি। এবার আসি সমবর্তন, আলো সমবর্তন। আলো সমবর্তন কে আবিষ্কার করেন? আলো সমবর্তনের আবিষ্কারক হলো হাইগেন্স। হাইগেন্স কিন্তু তার যে তথ্যটা সেটা দিয়ে কিন্তু সে আলো সমবর্তন ব্যাখ্যা করতে পারে নাই। যদিও সে আলো সমবর্তনের আবিষ্কারক, কিন্তু হাইগেন্সের যে তথ্যটা সেটা দিয়ে সে সমবর্তন ব্যাখ্যা করতে পারে নাই, শুধু আবিষ্কার করছে। এই হাইগেন্স যে আলো সমবর্তন আবিষ্কার করেন, সেটা যে ক্যালাসে আবিষ্কার করেন, সেই ক্যালাসের নাম কি? সেই ক্যালাসের নাম হলো টুরমালিন ক্যালাস। এই টুরমালিন ক্যালাস কি ধরনের ক্যালাস, এটার কয়টা বাহু, এটা কিসের তৈরি, এগুলা সম্পর্কে প্রশ্ন আসে। টুরমালিন ক্যালাসের কালার হলো হালকা সবুজ বর্ণের, আমরা সবুজ লিখে দিচ্ছি।
এবং এটার কয়টা বাহু থাকে? 6 বাহু। এবং এটা কিসের তৈরি? এটা হলো ধাতুর অক্সাইডের মিশ্রণে তৈরি। ধাতুর অক্সাইডের মিশ্রণে তৈরি। এবং এটার যে অক্ষটা সেটাকে বলা হয়, সবচেয়ে বড় অক্ষ যেটা, সেটাকে বলা হয় সরলাক্ষ বা বড় কর্ণ। এই 4টা কথা টুরমালিন ক্যালাস থেকে মনে রাখবা। এগুলো হলো সিঙ্গেল প্রতিসারক ক্যালাস। কিছু প্রতিসারক ক্যালাস আছে যেগুলো হলো দ্বৈত প্রতিসারক ক্যালাস। দ্বৈত প্রতিসারক ক্যালাসের উদাহরণ প্রায় সময় আসে। দ্বৈত প্রতিসারক ক্যালাসের উদাহরণ হলো কোয়ার্টজ, ক্যালসাইট এবং হলো মাইকা। এই 3টা লিখে রাখো। এই 3টা হলো দ্বৈত প্রতিসারক ক্যালাস। এখন আসি, এই যে সমবর্তিত হয়, সমবর্তনের ক্ষেত্রে যে আলোটা সমবর্তিত হয়, সমবর্তিত আলো কয় প্রকার হয়? পরীক্ষা আসবে সমবর্তিত আলো কয় প্রকার? সমবর্তিত আলো হলো 3 প্রকার। সমবর্তিত আলো কয় প্রকার যদি আসে, দিবা 3 প্রকার। কি কি? একটা হলো রেখা সমবর্তন, রেখা, বৃত্তীয় এবং উপবৃত্তীয়। তাহলে সমবর্তিত আলো কয় ধরনের? 3 ধরনের। রেখা সমবর্তিত আলো, বৃত্তীয় সমবর্তিত আলো এবং উপবৃত্তীয় সমবর্তিত আলো। এখন এই যে সমবর্তিত আলো 3 ধরনের, এই 3 ধরনের আলো যে কোনো এক ধরনের সৃষ্টি করার জন্য আমরা 5টা পদ্ধতির সাহায্য নিতে পারি। তাহলে সমবর্তিত আলো, দেখো সমবর্তিত আলো কয় প্রকার? 3 প্রকার। আর যদি প্রশ্ন আসে সমবর্তিত আলো সৃষ্টির পদ্ধতি কয়টা? পদ্ধতি কয়টা? আলো সৃষ্টির পদ্ধতি হলো 5টা। পদ্ধতি কয়টা? 5টি পদ্ধতি আছে। কি কি? প্রতিফলন, প্রতিফলন, প্রতিসরণ, দ্বৈত প্রতিসরণ, বিক্ষেপণ। আজকে কে কে শুনতেছো? এটা নতুন। নির্বাচিত পরিশোষণ। কে কে এই 5টার নাম নতুন শুনতেছো? নির্বাচিত পরিশোষণ। সমবর্তিত আলো সৃষ্টির পদ্ধতি কয়টা? 5টা। এই 5টা পদ্ধতির নাম মনে রাখবা: প্রতিফলন, প্রতিসরণ, দ্বৈত প্রতিসরণ, বিক্ষেপণ এবং নির্বাচিত পরিশোষণ। তাহলে এই 5টা পদ্ধতির নাম ভালো করে খেয়াল রাখবা। এখন আসি, এই যে সমবর্তন করা হয়, সমবর্তন নরমালি তো দ্বৈত প্রতিসারক ক্যালাসে সবসময় সমবর্তন করা হয় না। নরমালি যেগুলো করা হয় সেগুলোর নাম হলো টুরমালিন ক্যালাস, যেটার নাম আমি অলরেডি বলে ফেলছি। আরেকটা হলো নিকেল প্রিজম ক্যালাস। নিকেল প্রিজম ক্যালাস বা টুরমালিন ক্যালাসে হলো কি করা হয়? সাধারণত সমবর্তন করা হয়, এই জন্য এদেরকে সমবর্তক বলা হয়। এই যে সমবর্তনের ক্ষেত্রে তীব্রতা, সমবর্তনের যে তীব্রতা, সেটা হলো সমীকরণ হলো I সমানুপাতিক cos থিটা হোল স্কয়ার। তাহলে সমবর্তনের তীব্রতা সমীকরণ কি? I is equal to I সমানুপাতিক cos থিটা হোল স্কয়ার। একটা সূত্র আছে, ব্রুস্টারের সূত্র। এই ব্রুস্টারের সূত্রটা, এটা মোটামুটি সবাই জানার কথা যারা ভার্সিটির জন্য পড়ছো। ব্রুস্টারের সূত্র, এই ব্রুস্টারের সূত্রটা হলো প্রতিসারাঙ্ক ইজ ইকুয়াল টু tan থিটা। বলা হয় সমবর্তনের ক্ষেত্রে, সমবর্তনের ক্ষেত্রে যে প্রতিসরাঙ্কটা পাওয়া যায় সেটা হলো সমবর্তন কোণের ট্যানজেন্টের সমান। সমবর্তনের ক্ষেত্রে যে প্রতিসরাঙ্কের মান পাওয়া যায় সেটা হলো সমবর্তন কোণের ট্যানজেন্টের সমান। একটা কাচের সমবর্তন কোণ কত? একটা কাচের সমবর্তন কোণ কত? কাচের সমবর্তন কোণ হলো 57.5 ডিগ্রি। তবে বিভিন্ন বইয়ে চেঞ্জ হতে পারে, কোনো কোনো বইয়ে শুধু 57 ডিগ্রিও আছে। তো আসলে সমবর্তন কোণ জিনিসটা কি? আরেকবার বলে ফেলতেছি, সেটা হলো 57 ডিগ্রি কোণে যদি আপতিত হয় সমবর্তন কোণ, এই 57 ডিগ্রি মানে কি? কাছে যদি 57 ডিগ্রি কোণে আলোক আপতিত হয় তাহলে সমবর্তন কোণ হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে সমবর্তন কোণ 90 ডিগ্রি হওয়ার জন্য আমরা কত কোণে আপতিত আলোক করব সেটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? 57 ডিগ্রি কাচের ক্ষেত্রে। এখন এই যে সমবর্তন, সমবর্তন প্রতিফলনের সাহায্যে সমবর্তন করা হয়। এটা অনেক বেশি এখন জনপ্রিয়।
তো এই প্রতিফলনের সাহায্যে সমাবর্তন আবিষ্কার করেন যে বিজ্ঞানী, তার নাম বিজ্ঞানী ম্যালাস। তার নাম কি? বিজ্ঞানী ম্যালাস। এই সমাবর্তন এবং পরীক্ষায় সমাবর্তন এবং অপবর্তন এই দুইটার মধ্যে যাতে প্যাচ না লাগে এটা একটা খেয়াল রাখবা। আরেকটা জিনিসে প্যাচ লাগে, সেটা হলো অপবর্তন এবং ব্যতিচারের মধ্যে পার্থক্যের ক্ষেত্রে। তো আমরা ব্যতিচার জিনিসটা কি, ব্যতিচার তো তোমরা থিওরিটিক্যাল নিশ্চয় পড়াশোনা করছো, আমি ওদিকে যাচ্ছি না। ব্যতিচারের ক্ষেত্রে আমার যেটা দরকার সেটা হলো আবিষ্কারককে। ব্যতিচারের আবিষ্কারককে টমাস ইয়াং। তোমাদের জন্য ছোট্ট একটা প্রশ্ন, টমাস ইয়াং যে ব্যতিচার আবিষ্কার করছেন, কি ধরনের লাইট ব্যবহার করে তিনি ব্যতিচার আবিষ্কার করেন? কোন বর্ণের লাইট? টমাস ইয়াং ব্যতিচার আবিষ্কারের জন্য সাদা আলোক ব্যবহার করেন। কোন আলোক ব্যবহার করেন? সাদা আলোক ব্যবহার করেন। এই ব্যতিচারের, ঠিক আছে, অনেকেরই আনসার, ব্যতিচারের বৈশিষ্ট্য কি কি? ব্যতিচারের বৈশিষ্ট্যগুলা ভালো করে খেয়াল রাখবা। এখানে মূলত তরঙ্গের উপরিপাতন হয়। আমি এখানে লিখে দিচ্ছি কি কি ব্যতিচারের বৈশিষ্ট্য হলো। প্রথমে হলো উপরিপাতন হয়। তো আমরা জানি পিছনে একটা পর্দা রাখা হয়, পর্দায় গিয়ে লাইট পড়ে, কিছু অংশ উজ্জ্বল, কিছু অংশ অন্ধকার, কিছু অংশ উজ্জ্বল, কিছু অংশ অন্ধকার, এরকম হয়। তো এই যে উজ্জ্বল বা অন্ধকার অঞ্চলগুলা, সেগুলার যে পুরুত্ব সেগুলাকে বলা হয় পট্টি। এই পট্টির ভেদ কত? পট্টির ভেদ সবসময় কি হবে? সমান হবে, মানে পুরুত্বটা সবসময় সমান হবে। এবং উজ্জ্বল পট্টি এবং অন্ধকার পট্টির মধ্যে দূরত্ব, মাঝখানে যে দূরত্বটা, সেটাও সবসময় সমান হবে। অন্তর্বর্তী দূরত্ব সবসময় কি হবে? সমান হবে। অন্ধকার পট্টিতে কোনো আলোক থাকবে না, উজ্জ্বল পট্টিতে আলোক প্রাবল্য সবসময় সব জায়গায় সমান। অন্ধকার পট্টিতে কোনো আলোক থাকবে না, অন্ধকার মানে অন্ধকার, অন্ধকারের মধ্যে কোনো কি নাই? আলোক না। ওই যে বলছিলাম কোনো কনফিউশন থাকে না, এদের ক্ষেত্রে কোনো কনফিউশন থাকে না। অন্ধকার মানে অন্ধকার, উজ্জ্বল মানে উজ্জ্বল, এবং সেখানে সব জায়গায় সমান। উজ্জ্বল পট্টিতে আলোক প্রাবল্য কি? সবসময় সমান। এই পাঁচটা কথা খেয়াল রাখবা যে এটা হলো ব্যতিচারের বৈশিষ্ট্য। ব্যতিচারের বৈশিষ্ট্য কি? ব্যতিচার কখন? ব্যতিচার কিসের ফলাফল? উপরিপাতনের ফলাফল। এটা অলরেডি কয়েকবার আসছে, দেখবা। ব্যতিচার কিসের ফলাফল? উপরিপাতনের ফলাফল। এখানে পট্টির ভেদগুলা সমান হয়। উজ্জ্বল পট্টি থেকে অন্ধকার পট্টি, অর্থাৎ পট্টিগুলোর মধ্যবর্তী যে অন্তর্বর্তী দূরত্ব সেটা সমান থাকে। অন্ধকার পট্টিতে কোনো আলোক থাকে না, উজ্জ্বল পট্টিতে সব জায়গায় প্রাবল্য কি? সমান। তো ব্যতিচার এবং এই যে ব্যতিচার যেটা আছে, ব্যতিচারের ক্ষেত্রে এটার ব্যবহার কি? ব্যতিচারের ব্যবহার হলো কোনো গ্যাসের প্রতিসরাঙ্ক নির্ণয়। ব্যতিচারের ব্যবহারগুলো লিখে ফেলে একটু। গ্যাসের প্রতিসরাঙ্ক নির্ণয়, গ্যাসের প্রতিসরাঙ্ক নির্ণয়, কোন তলের মসৃণতা, মসৃণতা পর্যবেক্ষণ, আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয়, ক্রিস্টালের দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয়। এটার জন্য আবার আলাদা একটা সূত্র আছে, তো আমরা ওদিকে দরকার নাই, যেটা এটা আমরা দিচ্ছি না। শুধু যতটুকু দরকার আছে অতটুকু। ক্রিস্টালের দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় এবং পাতলা পর্দার পুরুত্ব, যদি পাতলা পর্দার পুরুত্ব 10⁻⁻5 সেন্টিমিটারের কম হলে, 10⁻⁻5 সেন্টিমিটারের কম কোনো পাতলা পর্দার পুরুত্ব নির্ভুলভাবে মাপা যায়। অর্থাৎ 10⁻⁻5 সেন্টিমিটারের চেয়েও কম পুরু যে পর্দাগুলা, সেগুলার পুরুত্ব মাপার জন্য ব্যতিচার কি করা হয়? ব্যবহার করা হয়। ব্যতিচার দুই ধরনের আছে, একটা হলো গঠনমূলক ব্যতিচার, আরেকটা আছে কি? ধ্বংসাত্মক ব্যতিচার। এখন গঠনমূলক আর ধ্বংসাত্মক ব্যতিচারের মধ্যে খেয়াল রাখো, একটা হলো গঠনমূলক ব্যতিচার, আরেকটা হলো কি? ধ্বংসাত্মক ব্যতিচার। এখন প্রশ্ন আসে, সেটা হলো কোন ব্যতিচারের শর্ত কি? পথপার্থক্য যদি λ/2 দিই, λ/2 এর জোড় গুণিতক হলে, λ/2 এর জোড় গুণিতক হলে কোন ধরনের ব্যতিচার হবে? গঠনমূলক ব্যতিচার। অর্থাৎ উজ্জ্বল বিন্দু
সৃষ্টি হয়। আর ধ্বংসাত্মক যেটা মানে অন্ধকার বিন্দুর শর্ত হলো কি, λ/2 এর পথপার্থক্য λ/2 এর বিজোড় গুণিতক হবে। এখন পথপার্থক্য যদি না হয়ে পরীক্ষায় দশা পার্থক্য চায়, দশা পার্থক্য যদি আমি পাই দিই, এই দশা পার্থক্য পায়ের জোড় গুণিতক যদি হয়, জোড় গুণিতক হলে গঠনমূলক ব্যতিচার, আর পায়ের যদি বিজোড় গুণিতক হয় তাহলে হবে কি, দশাত্মক ব্যতিচার। তাহলে খেয়াল রাখবা, একটা পথপার্থক্য, একটা দশা পার্থক্য, এবং একটা λ/2 আর একটা হলো পাই। বুঝছো কথাটা? পরীক্ষায় প্রশ্ন খেয়াল রাখবা যে দশা পার্থক্য কত হলে গঠনমূলক ব্যতিচার হয়, এভাবে আসতে পারে। তখন হবে পায়ের জোড় গুণিতক, পায়ের বিজোড় গুণিতক, এভাবেও প্রশ্ন থাকতে পারে। আমার কথা কি বোঝা গেছে? তাহলে এই যে কোনো বিন্দুর গঠনমূলক ব্যতিচার নাকি অন্ধকার হবে, অন্ধকার মানে উজ্জ্বল বিন্দু নাকি অন্ধকার হবে, তাহলে দশা পার্থক্য, পথপার্থক্য এগুলো হিসাবে আনতেছি। তার মানে কি, কোনো বিন্দুর উজ্জ্বলতা কি কি বিষয়ের উপর নির্ভর করে? একটা হলো দশা পার্থক্য, আরেকটা হলো পথপার্থক্য। তবে খেয়াল রাখবা, বিন্দুর অবস্থান, পর্দার উপর বিন্দুর অবস্থানে নির্ভর করে। তবে এই পর্দার উপর বিন্দুর অবস্থানটা অত বেশি ফ্যাক্টর করে না। তাহলে কোনো বিন্দু উজ্জ্বল হবে কিনা অন্ধকার হবে, সেটা কোনো বিন্দুর উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে, সেটা আমরা মূলত দুইটা বিষয়ের উপর নির্ভর করে, একটা হলো দশা পার্থক্য, আরেকটা হলো পথপার্থক্য। সাথে দিলাম এক্সট্রা মনে রাখবা পর্দার উপর বিন্দুর অবস্থান। ঠিক আছে? এখন আসি আমরা এই যে ব্যতিচারের ক্ষেত্রে দুইটা ডোরার মধ্যবর্তী দূরত্বকে প্রকাশ করা হয় λx দিয়ে। দুটি ডোরার মধ্যবর্তী দূরত্বকে λx দিয়ে প্রকাশ করা হয়। এই দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব বা λx তিনটা জিনিসের উপর নির্ভর করে। তাহলে দেখো কোন জিনিস কার উপর নির্ভর করতেছে, এগুলো কিন্তু মুখস্থ করার সময় সতর্কভাবে মুখস্থ করবা। দুটি ডোরার মধ্যবর্তী দূরত্বকে আমি কি দিয়ে প্রকাশ করছি? λx। λx তিনটা জিনিসের উপর নির্ভর করে। একটা হলো λx বলতেছি বারবার, এটা ডেল এক্সটা তিনটা জিনিসের উপর নির্ভর করে। একটা হলো ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য, একটা হলো ডি, আর একটা হলো এ। ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ডেল এক্স কি কি বিষয়ের উপর নির্ভর করে? ডেল এক্স হলো তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, পর্দার দূরত্বের উপর নির্ভর করে, এবং এ হলো চিরের মধ্যবর্তী দূরত্ব। এই তিনটা জিনিসের উপর ডেল এক্স এর মান নির্ভর করে, দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব যেটা। তাহলে পরীক্ষা আসতে পারে দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব কোন বিষয়ের উপর নির্ভর করে না, এই তিনটা বাদে আরেকটা অপশন দিয়ে দিবে, হয়তো বি সি ডি এরকম দিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে এই তিনটা মান আমরা তিনটা জিনিস খেয়াল রাখি, যে দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব ডেল এক্স নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্য, পর্দার দূরত্ব এবং তীরের মধ্যবর্তী দূরত্বের উপর। আচ্ছা, দুটি মোমবাতির আলো ব্যতিচার সৃষ্টি করতে পারে না কেন, বলতে পারবা? দুটি মোমবাতির আলো ব্যতিচার সৃষ্টি করতে পারে না কেন? এটা হলো তাদের মধ্যে যে দশা পার্থক্য যেটা আছে সেটা হলো কি থাকে না, দশা পার্থক্য স্থির থাকে না। দশা পার্থক্য স্থির থাকে না দেখেই দুটি মোমবাতির আলো ব্যতিচার সৃষ্টি করতে পারে না। আমি মুখে যা বলতেছি এগুলা লিখে ফেলবা। আলোর ব্যতিচার শক্তির নিত্যতা সূত্র মেনে চলে না। আলোর ব্যতিচার শক্তির নিত্যতা সূত্র কি করে না? মেনে চলে না। এখন তুমি খেয়াল করো, দুইটা তরঙ্গ আমি লিখতেছি, আলোক তরঙ্গ আর শব্দ তরঙ্গ। বলতো এই দুইটার মধ্যে কোনটার সমাবর্তন সম্ভব, কে বলতে পারবা? আলোকের হলো সমাবর্তন সম্ভব, শব্দের সম্ভব না। এটা তোমাদের তরঙ্গ চ্যাপ্টারে পড়াইছিলাম, খেয়াল আছে কিনা দেখো। এখন আসি আমরা ব্যতিচার এবং অপবর্তন। ওই যে পোলারন শব্দটা যেখানে পড়ছিলাম মনে আছে, পোলারন কার ঘটে কার ঘটে না। ব্যতিচার এবং অবর্তনের মধ্যে একটু পার্থক্যটা জেনে আসি। ব্যতিচার হলো সুসংগত 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 উৎস থেকে হয়, আর অবর্তনটা হয় গৌণ তরঙ্গের উপরিপাতনের
বলে। তাহলে দুইটাই কিন্তু উপরিপাতন। অপবর্তন হলো গৌণ তরঙ্গের উপরিপাতন, আর হলো ব্যতিচার হলো সুসংগত কোন উৎস থেকে নির্গত তরঙ্গের উপরিপাতন। তাহলে একটা হলো সুসংগত উৎস থেকে, একটা হলো গৌণ তরঙ্গ থেকে। এবার আসি ডোরার প্রস্থ। ডোরার প্রস্থ কোনটাতে সমান, কোনটাতে সমান নয়। বারবারই বলতেছিলাম এটাতে হবে কি সবসময় সমান। কোথায়? ব্যতিচারে। অবর্তনে কি না, ডোরার প্রস্থ সমান নয়। অন্ধকারে, অন্ধকার অঞ্চলে আলোক থাকে না কোনটাতে? ব্যতিচারে। অন্ধকারে সবসময় অন্ধকারই থাকবে। অবর্তনে কি থাকবে? অপবর্তনে অন্ধকার অঞ্চলে আলোক থাকে। এটা হলো কনফিউশন। ঠিক আছে, যারা হলো কি অন্ধকার নাকি আলোক, আলোক না অন্ধকার, এটা হলো অপবর্তনে দেখা যায়। ঠিক আছে, এবার চিন্তা করো কার কে অপবর্তন আর কে ব্যতিচার, নিজের মধ্যেই মিলাও। ডোরার উজ্জ্বলতা, ডোরার উজ্জ্বলতা হলো সব জায়গায় সমান। এটা কোনটা? ব্যতিচার। সব জায়গায় সমান নয়, সেটা হলো অপবর্তন। তাহলে আমরা যারা ব্যতিচারের বৈশিষ্ট্য মনে রাখছিলাম, তার ঠিক উল্টা উল্টা বৈশিষ্ট্যগুলো হলো অপবর্তনের বৈশিষ্ট্য। মনে থাকবে? পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যে টাইপের ম্যাথটা আসে সেটা হলো দশা পার্থক্যের ম্যাথটা। দশা পার্থক্য হলো কি, ডেল ইজ ইকুয়াল টু টুয়াইস পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। এটা থেকে আমার মনে হচ্ছে এবার পরীক্ষা আসবেই এই ধরনের ম্যাথ। এই ধরনের সূত্রের কোনো ম্যাথ পাইলে চোখের সামনে দিয়ে সেটা যেতে দিবা না। এবার কষ্ট করে চ্যাপ্টারে কিছু সমীকরণ লিখে রাখো। একক চিরে অবময় শর্ত। একক চিরে অবময় শর্ত হলো a sin θ is equal to n ল্যামডা। এটা হলো একক চিরে অবময় শর্ত। আর একক চিরে চরমের শর্ত কি? a sin θ is equal to 2n plus 1। এগুলো ম্যাথ না, এগুলো হলো সূত্রগুলো আসবে তোমাদের, ল্যামডা বাই 2। c is equal to epsilon নট e নট বলি আমরা, e নট বাই v নট। তারপর এটা তো অলরেডি আমরা জেনে আসছি, সি এ বাই সি বি। আর ডেল এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2d। ঠিক আছে, এই জিনিসগুলা, এই সূত্রগুলা একটু খেয়াল রাখবা। এর বেশি কিছু আর দরকার নাই তোমার। আর এমসিকিউ গুলো একটু দেখবা, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ।